ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। দেখো বন্ধুরা, আজকে আমরা কেমিস্ট্রি মানে রসায়নের একটা চ্যাপ্টার পদার্থের গঠন নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের ভিএসও লেয়ার ওয়ানের জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমি প্রশ্নগুলো এবং আনসারগুলো আমি বলছি, তোমরা নোট ডাউন করতে থাকবে এবং ওগুলো তোমরা নিজেরাও একবার খুব ভালো করে পড়ে নেবে। ওকে, দেখো প্রথম প্রশ্ন বলছে যে ম্যাগনেসিয়াম পরমাণু দুটি ইলেকট্রন বর্জন করলে কোন আয়নটি গঠিত হয়। ঠিক আছে, তো ম্যাগনেসিয়াম পরমাণু দেখো দুটি ইলেকট্রন যখন বর্জন করে, এটা বেসিক্যালি এখানে ভুল আছে, এটা Mg2+ হবে এটা। ওকে, কারণ অপশন দুটো অ্যাকচুয়ালি ভুল আছে, Mg2+, এখানে Mg2- আছে। তো যখন দুটো ইলেকট্রন বর্জন করে তখন হয় তোমার হচ্ছে Mg2+। মানে বেসিক্যালি দেখো, এটা একটা খুব ভাইটাল জিনিস। কোনো ধরো ম্যাগনেসিয়ামের একটা পরমাণু আছে, এবার এখান থেকে যখনই একটা ইলেকট্রন চলে গেলে কিন্তু Mg- হয় না। এটা অনেকের মধ্যে কিন্তু একটা ভুল, আহ, তোমার একটা একটা ভ্রান্ত ধারণা। এটা কিন্তু Mg+1 হবে। ঠিক আছে, বা 1+। ওকে, তো Mg1 একটা ইলেকট্রন বর্জন করলে কিন্তু প্লাস হবে, আর যদি গ্রহণ করে তাহলে মাইনাস হবে। ঠিক আছে, তো দেখো এটা Mg2+ হবে। নেক্সট প্রশ্ন, তোমার নিউক্লিয়াসকে ঘিরে কয়টি খোলকে ইলেকট্রন থাকতে পারে। এখানে অপশন হয়ে যাবে ডি। ডি এর সেভেনটা এখানে ওঠেনি, এটা 7 হবে। তো অপশন হয়ে যাবে তোমার দুয়ের ডি মানে 7। নিউক্লিয়াসকে ঘিরে টোটাল 7টি খোলকে কিন্তু ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো, তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক। তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক কি হবে না, হয়ে যাবে বেশিরভাগ গলনাঙ্ক কিন্তু বেশ উচ্চ। তড়িৎজয়ী যোগের গলনাঙ্ক হবে বেশিরভাগ গলনাঙ্ক বেশ উচ্চ। 4 নম্বর প্রশ্ন, নিচের কোন পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় উপস্থিত। তো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হয়ে যাবে তোমার অ্যামোনিয়াতে, NH3 তে কিন্তু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় উপস্থিত আছে। 5 নম্বর, নিচের কোন যৌগটিতে আয়নীয় ও সমযোজী উভয় বন্ধনই বর্তমান। তো উভয় বন্ধনই বর্তমান হলো তোমার অ্যামোনিয়াম ক্লোরাইডে। অ্যামোনিয়াম ক্লোরাইডে দেখো আয়নীয় বন্ধনও আছে, আবার সমযোজী বন্ধনও আছে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, যে আয়নটিতে সবচেয়ে বেশি সংখ্যক ইলেকট্রন রয়েছে সেটি কোনটি। দেখো বন্ধুরা, এটা হয়ে যাবে হলো HSO4-। HSO4- যে আয়নটা রয়েছে, এই আয়নটাতে কিন্তু সব থেকে বেশি সংখ্যক ইলেকট্রন রয়েছে। নেক্সট 7 নম্বরের যে প্রশ্নটা আছে, নিচের কোন যৌগটিতে সমযোজী এবং তড়িৎযোজী উভয় বন্ধনই বর্তমান। সমযোজী এবং তড়িৎযোজী উভয় বন্ধনই বর্তমান হবে সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH। ঠিক আছে, নেক্সট, নিম্নলিখিত কোনটির মধ্যে ইলেকট্রন সংখ্যা অন্যগুলির থেকে পৃথক। এটা অন্যগুলির থেকে পৃথক দেখো অ্যালুমিনিয়ামের হয়ে যাবে, কারণ অ্যালুমিনিয়াম হলো, এখানে যতগুলো অপশন আছে সোডিয়াম-, Mg3-, অ্যালুমিনিয়াম। দেখো অ্যালুমিনিয়ামটা মানে এখান থেকে কিন্তু কোনো ইলেকট্রন গ্রহণ বা বর্জন কিন্তু হয়নি। ঠিক আছে, আর এটা তো তোমরা এনি মানে হচ্ছে নিয়ন, তাই না। তো বেসিক্যালি অ্যালুমিনিয়াম যেটা আছে এর কিন্তু ইলেকট্রন সংখ্যাটা কিন্তু অন্যগুলি থেকে কিন্তু আলাদা। ওকে, নেক্সট 9 নম্বরের যে প্রশ্ন আছে, নিচের কণাগুলির মধ্যে কোনটি সর্বাপেক্ষা ভারী। তো সর্বাপেক্ষা ভারী যে কণা সেটা আমরা কি জানি, আলফা কণা। ওকে, তো 9 হয়ে যাবে উত্তর ডি। ঠিক আছে, আচ্ছা। আহ, আচ্ছা, নেক্সট দেখো আমরা 10 নম্বরে যাই। এটা একটা আইসোটোপ দেওয়া আছে, একটা আইসোটোপ মনে করো 19, যার পরমাণু ক্রমাঙ্ক, আর 39 হলো ভর সংখ্যা, আর 16 একটা দেওয়া আছে, 16A32। মৌল দুটির রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন যৌগটির রাসায়নিক প্রকৃতি এবং আণবিক সংকেত কি হবে। ওকে, তো এটা দেখো উত্তর হয়ে যাবে C নম্বর, তড়িৎযোজী হবে। এটা তড়িৎযোজী হবে, এটা হলো A2B। এইটা কিভাবে বের করে তোমরা একবার নিজেরা চেষ্টা করবে এবং কমেন্ট বক্সে আমাকে জানাবে। বেসিক্যালি এই যে 19 যেটা আছে, 19 মানে প্রোটন বা ইলেকট্রনের সংখ্যা, তো বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন, এই এই ধরো একটা নিউক্লিয়াস এর
চারদিকে কেন্দ্র করে যে কক্ষপথগুলো থাকে, তো এগুলো হচ্ছে ইলেকট্রনের কক্ষপথ। ইলেকট্রনের কক্ষপথগুলোতে কটা করে তোমার ইলেকট্রন রয়েছে একদম বাইরের কক্ষে, সেটা তোমরা ক্যালকুলেট করবে। ক্যালকুলেট করে যেটা বেরোবে সেই অনুযায়ী কিন্তু তড়িৎযোজী যখন একটা যোগের যখন সংকেতটা তৈরি হয়, তখন কিন্তু এই তড়িৎযোজী বা সমযোজী এই যে আমার যে সংকেতটা তৈরি হয়, সেটা কিন্তু এই প্রকৃতির উপর ডিপেন্ড করে কিন্তু তৈরি হয়। তো তোমরা এটা উত্তরটা মিলিয়ে নেবে, 10-এর এটা সি হয়ে যাবে। ওকে, নেক্সট 11 নম্বর দেখো, নিচের কোনটিতে ইলেকট্রনের সংখ্যা অন্যগুলির থেকে পৃথক? এর আগে একটা আমরা এরকম প্রশ্ন দেখলাম, তো দেখো এটার উত্তর হয়ে যাবে সোডিয়াম মাইনাসে। সোডিয়াম মাইনাসে কিন্তু ইলেকট্রনের সংখ্যা অন্যগুলির থেকে পৃথক হবে। নেক্সট 12 নম্বরে যে প্রশ্নটা আছে, যখন অল্প পরিমাণ ম্যাগনেসিয়াম ক্লোরাইড জলে দ্রবীভূত করা হয়, তখন দ্রবণে উপস্থিত ম্যাগনেসিয়াম 2+ আয়নের সংখ্যা কত? তো এটা হবে ক্লোরিন মাইনাস আয়নের সংখ্যা কিন্তু, মানে তোমার ক্লোরিন মাইনাস আয়নের সংখ্যার অর্ধেক হবে। ঠিক আছে, প্রশ্নটা খুব ভালো করে পড়বে। ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2 জলে দ্রবীভূত করা হচ্ছে, তখন দ্রবণে উপস্থিত Mg2+ যে আয়নের সংখ্যা হবে, সেটা ক্লোরিন মানে Cl মাইনাস আয়নের সংখ্যা হয়ে যাবে অর্ধেক। নেক্সট দেখো 13 নম্বরের যে প্রশ্নটা আছে, সেটা হচ্ছে যে একই মৌলের দুইটি পরমাণুর সংযোগে একটা রাসায়নিক বন্ধন গঠন করা হয়েছে, ওই বন্ধনের প্রকৃতি কেমন হবে? তো এই বন্ধনের প্রকৃতি হয়ে যাবে সমযোজী হবে, 13-এ হবে। ওকে, নেক্সট 14 নম্বরের যে প্রশ্নটা আছে, ইলেকট্রনের আধান পরীক্ষামূলকভাবে প্রথম কে পরিমাপ করেন? এটা আমরা সবাই জানি যে ইলেকট্রনের আধান পরীক্ষামূলকভাবে প্রথম পরিমাপ করেন হলো R.A. মিলিকান। ওকে, নেক্সট দেখো, নিউক্লিয়াস একাধিক প্রোটন ধনাত্মক তড়িৎ মুক্ত হওয়া সত্ত্বেও একসঙ্গে থাকতে পারে, তাই তো? নিউক্লিয়াসে একাধিক প্রোটন কিন্তু ধনাত্মক তড়িৎ মুক্ত হওয়া সত্ত্বেও একসঙ্গে কিন্তু থাকতে পারে। এর কারণটা কি? দেখো, এর কারণ হলো আমাদের হবে নিউক্লিয় বল। এই নিউক্লিয় বলের দ্বারা কিন্তু প্রোটনগুলো কিন্তু একসাথে কিন্তু একটা সমন্বয় মানে একটা বন্ডিং করে কিন্তু তারা থাকতে পারে। ঠিক আছে, নেক্সট 16 নম্বরের যে প্রশ্নটা আছে, দেখো, ফসফরাস ট্রাইক্লোরাইড যৌগে কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা কত? তো এটার উত্তর হয়ে যাবে তোমার 3 হবে, ফসফরাস ট্রাইক্লোরাইড। তো তোমরা ফসফরাস ট্রাইক্লোরাইডের সংকেতটা যদি জানো, তাহলে কমেন্ট বক্সে লেখো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা যে পড়াশোনা করছো এবং কতটুকু পড়ছো। দেখো, আমি এগুলো হয়তো প্রশ্ন উত্তরগুলো জাস্ট বলে দিচ্ছি, বাট তোমরা আশা করি বইটা খুব ভালো করে পড়েছো। কোনো প্রশ্নে যদি কোনো ডাউট বা অনেক কোনো কিছু যদি ভুল মনে হয়, তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, নেক্সট দেখো 17 নম্বরের যে প্রশ্নটা আছে, বলছে আইসোবারের উদাহরণ কি? আইসোবারের উদাহরণ কি? দেখো, আমরা জানি আইসোবার হচ্ছে, দেখো 17-সি হবে উত্তর, এটা পটাশিয়াম এবং আর্গন। ঠিক আছে, এর দেখো ভর সংখ্যাগুলো সমান, তাই তো? তার মানে কি, দুটো ভিন্ন মৌলের যদি ভর সংখ্যা সেম থাকে কিন্তু পরমাণু ক্রমাঙ্ক কিন্তু পারমাণবিক সংখ্যা কিন্তু আলাদা, তাহলে তাদেরকে বলা হয় আইসোবার। তো সেই কারণে কি হয়ে যাচ্ছে, এটা উত্তর হয়ে যাবে তোমার পটাশিয়াম 19K40 and 18Ar40। ওকে, নেক্সট দেখো 18 নম্বরের প্রশ্নটা, নিউট্রনবিহীন পরমাণু কোনটি? নিউট্রনবিহীন পরমাণু হবে সাধারণ হাইড্রোজেন। সাধারণ হাইড্রোজেন কিন্তু নিউট্রনবিহীন পরমাণু। কেন? কারণ আমরা জানি, দেখো, সাধারণ হাইড্রোজেন মানে 1H1, তাই না? 1H1, এটাকে প্রোটিয়ামও বলে। তো প্রোটিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, দেখো, এটা তো ইলেকট্রন সংখ্যা। তো আমরা জানি নিউট্রন কি করে বের করে, টোটাল যে ভর সংখ্যা থেকে আমাদের এইটা মাইনাস হয়, তাই তো? ভর সংখ্যা থেকে কি হয়, প্রোটন সংখ্যাটা মাইনাস করি আমরা, তাহলে আমরা নিউট্রন সংখ্যাটা পাই। তো এখানে দেখো 1 - 1 কিন্তু 0 হয়ে যাচ্ছে, তাই না? সেই জন্য এখানে কি হচ্ছে, তোমার নিউট্রন কিন্তু নেই। তাই আমরা বলা হচ্ছে যে সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, ঠিক আছে, তো তার কিন্তু নিউট্রন বিহীন একটা পরমাণু। নেক্সট দেখো 19 নম্বরের প্রশ্নটাতে আমরা আসছি। 19 বলছে কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে সেটা কিসে পরিণত হয়? কোনো একটা পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করে সেটা ক্যাটায়নে পরিণত হয়। ইলেকট্রন যখনই গ্রহণ করে তখন সেটা ক্যাটায়নে পরিণত হয়। ওকে, নেক্সট দেখো 20 নম্বর, কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে কি বলে?
ঠিক আছে? তো প্রোটন সংখ্যাকে কি বলে? দেখো, প্রোটন সংখ্যাকে বলা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বলে এটা আমরা, তাই না? তোমরা এটা ভালো করেই জানো। তোমরা কিন্তু অবশ্যই বাকিগুলো ভর সংখ্যা, আইসো বা ওটা আণবিক গুরুত্ব এগুলো কিন্তু দেখে নেবে এগুলো। আচ্ছা, এই যে দুটো মৌল দেওয়া আছে, একটা হাইড্রোজেন একটা হচ্ছে হিলিয়াম, তাই তো? তো বলেছে এরা পরস্পরের কি এরা? দেখো, এরা পরস্পরের কিন্তু আইসোটোন। ঠিক আছে, এরা পরস্পর হচ্ছে আইসোটোন। এবার আইসোটোনটা কি সেটা তোমরা বই থেকে দেখে নেবে যে আইসোটোন কাকে বলে। নেক্সট 22 নম্বরের যে প্রশ্নটা আছে সেটা বলেছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া অণুতে, অ্যামোনিয়া মানে কি NH3, তাই তো? NH3। তো বলছে অ্যামোনিয়া অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা কটি? অ্যামোনিয়া অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা হচ্ছে 3টি। কেন? কারণ নাইট্রোজেনটা দেখো 3টে হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে, তাই না? সেই জন্য এর সমযোজী বন্ধন হচ্ছে 3টি। নেক্সট 23 নম্বরের প্রশ্নটা কি বলছে দেখো, নিচে ত্রিবন্ধনযুক্ত একটা অণু কোনটি? অর্থাৎ বলা হচ্ছে নিচে কোনটাতে ত্রিবন্ধনযুক্ত, যদিও N2 দেওয়া আছে, O2 দেওয়া আছে, H2 দেওয়া আছে, Cl2 দেওয়া আছে, কিন্তু ত্রিবন্ধনযুক্ত একটা অণু কোনটি? দেখো, এটা হয়ে যাবে তোমার হচ্ছে সোডিয়াম। সোডিয়াম কিন্তু একটা ত্রিবন্ধনযুক্ত একটা অণু। ওকে। তো নেক্সট, সোডিয়াম মৌলের সংকেত কি? সোডিয়াম মৌলের সংকেত কি হয়ে যাবে দেখো, সোডিয়াম মৌলের সংকেত হয়ে যাবে Na11, মানে পরমাণু ক্রমাঙ্ক 11 আর ভর সংখ্যা 23। ওকে। নেক্সট 25 নম্বর দেখো, একমাত্র নিষ্ক্রিয় গ্যাস যার যোজন কক্ষে ইলেকট্রন সংখ্যা 2টি, সেটা কি হবে? সেটা হয়ে যাবে তোমার হিলিয়াম। ওকে। এটা একমাত্র নিষ্ক্রিয় গ্যাস যার যোজন কক্ষে কিন্তু ইলেকট্রনের সংখ্যা 2। তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কেমন হয়? তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক হয় উঁচু, মানে হায়ার হয়। ঠিক আছে। উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট একটা সমযোজী পদার্থের উদাহরণ কি হতে পারে? এটা হতে পারে দেখো হিরে। হিরে হচ্ছে একটা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট একটা সমযোজী পদার্থ। ঠিক আছে। নেক্সট 28 নম্বর, নিচের ত্রিবন্ধনযুক্ত যৌগ কোনটি? তো ত্রিবন্ধনযুক্ত যৌগ হয়ে যাবে C2H2। তোমরা আমাকে জানাও যে C2H2 এর নাম কি, এই যৌগটার নাম কি, সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও একবার। ওকে। নেক্সট 29 নম্বর প্রশ্নটা দেখো, ক্যালসিয়াম ফসফেট যৌগের মোট চার্জ শূন্য হতে হলে চাই প্রতি 3টি ক্যালসিয়াম 2+ এর জন্য 2টি PO4 3- আয়ন। এই যৌগটার সংকেত কি হবে তাহলে? এই যৌগটার সংকেত হয়ে যাবে তোমার Ca3PO4 2। ঠিক আছে। কারণ কি, এই যে Ca দেখো, এ 2+, ওই জন্য এখানে 2, আর এখানে P4 3-, তো সেই জন্য হচ্ছে 3। ওকে। তো ক্যালসিয়াম ফসফেট যৌগের এই মোট চার্জ যদি আমাকে শূন্য হতে হয়, তাহলে প্রতিটি ক্যালসিয়াম 2+-এর জন্য 2টি PO4 আয়ন হতে হবে, তার যৌগটির সংকেত হবে Ca3PO4 2। নেক্সট 30 নম্বরের যে প্রশ্নটা আছে দেখো, বলছে সমযোজী যৌগগুলি দ্রাব্য হয় কোথায়? সমযোজী যৌগগুলো কিন্তু সমযোজী যৌগগুলো হলো অধ্রুবীয় দ্রাবকে কিন্তু দ্রাব্য হয়। ওকে। অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। নেক্সট প্রশ্ন দেখো, সমযোজী ত্রিবন্ধন আছে এমন একটা মৌল কোনটা হবে? সমযোজী ত্রিবন্ধন আছে এমন একটা মৌল তোমার হয়ে যাবে নাইট্রোজেন। এর আগেও আমরা দেখেছি। ঠিক আছে, সমযোজী ত্রিবন্ধন আছে, মৌল হচ্ছে নাইট্রোজেন। কত তাপমাত্রায় নুনকে গলিয়ে তরলে পরিণত করা যায়? আসতে পারে এই প্রশ্নটা, তোমরা ভালো করে কিন্তু দেখে নেবে। এটা দেখো 800 ডিগ্রি সেন্টিগ্রেড, 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নুন কিন্তু গলে যায়, গলে তরলে পরিণত হবে। আচ্ছা, কঠিন থেকে সরাসরি বাষ্প হওয়াকে কি বলে? এটা খুব ইজি প্রশ্ন, আমরা সবাই জানি যে কঠিন থেকে যদি ডাইরেক্ট যদি বাষ্প হয়ে যায়, একে ঊর্ধ্বপাতন বলে, তাই না? যেমন ধরো কর্পূর, কর্পূর কি হচ্ছে, কঠিন থেকে একদম ডাইরেক্ট বাষ্পে পরিণত হচ্ছে, তাই না? নেক্সট, নিচের কোনটি ঠিক? এটা কি হবে দেখো, এটা হবে আয়নীয় বণ্টনের নির্দিষ্ট অভিমুখ থাকে। প্রথমটা কি বলেছে, অ্যানায়ন বা ক্যাটায়ন সর্বদা এক পরমাণু হয়, এটা ঠিক নয়। পরমাণুতে নিস্তড়িত কণা হলো ইলেকট্রন, এটাও ঠিক নয়। জলের অণুতে 2টি সমযোজী বণ্টন থাকে, ঠিক নয়। কিন্তু 34-এর যে C নম্বর যেটা আছে অপশন, সেটা হচ্ছে আয়নীয় বণ্টনের নির্দিষ্ট অভিমুখ থাকে, এটা কিন্তু ঠিক।
নেক্সট 35 নম্বর, নিচের কোনটি ভুল? তোমরা কিন্তু প্রশ্ন দেখবে ঠিক ঠিক চেয়েছে না ভুল চেয়েছে। তো কি হবে 35-এরটা দেখো, সমযোজী বলছে কোনটি ভুল, দেখো এটা হয়ে যাবে লাস্টের অপশনটা, সমযোজী যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক খুব বেশি, এটা কিন্তু ভুল। ঠিক আছে, খুব বেশি কিন্তু এটা হবে না। ওকে, তো এই ছিল আজকের চ্যাপ্টারটার একটা কয়েকটা এমসিকিউ। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে, যদি যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট আর অবশ্যই বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। আমার চ্যানেলটা তোমরা ভালোভাবে পড়াশোনা করো, এবং আমি চেষ্টা করব যে আরও যদি কিছু ভিডিও বানানো যায়। সঙ্গে থেকো, পাশে থেকো, আর তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ ভেরি মাচ।